ওহ, আর পারছি না, ব্যথা লাগছে তো রাজ। রাজ ঠাস করে চট বসিয়ে দেয় জয়ার গালে। চটটা এতই জোরে ছিল, জয়ার ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রাজ জয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। জয়া ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য, আর বলছে, প্লিজ ছেড়ে দাও বলছি। কি করছো এসব? তোমার পায়ে পড়ছি, আমার সর্বনাশ করো না, প্লিজ ছাড়ো। কি চাও তুমি আমার কাছে? আমার সত্যি তো হরণ করো না। জয়া রাজের সাথে পেরে উঠছে না। রাজ জোর করে জয়ার শাড়ির আঁচল টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলছে। বাবা, মা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে, এই কালপিটটা আমার সাথে অসভ্যতামি করছে। জয়ার চিৎকারে ড্রয়িং রুম থেকে সবাই জয়ার ঘরের দরজায় এসে দাঁড়ায়। জয়া রাজের পায়ে পড়ছে, তবুও রাজ ছাড়ছে না। রাজ যখন বুঝতে পারলো দরজার সামনে সবাই এসে গেছে, তখন রাজ জয়াকে ছেড়ে দিয়ে বলল, তুমি যদি এখন সবাইকে বলো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমার শাড়ির আঁচল আর জামাটা একটু ছিঁড়েছি, তা কেউ বিশ্বাস করবে না। কথাটা বলে মুচকি এসে রাজ ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতেই জয়াকে অর্ধনগ্ন অবস্থায় দেখে রাজের বাবা ঠাস করে রাজের গালে চড় বসিয়ে দিয়ে বলল, এই জন্যই তোকে পড়ালেখা শিখিয়েছি। রাজ কোনো কথা না বলে চলে যায়। জয়া দরজা লাগিয়ে কাঁদতে থাকে। রাজ তার স্বপ্নগুলো নষ্ট করে দিল। তার মৃত্যু ছাড়া এখন কোনো রাস্তা নেই। কেন এমন করলো? সদ্য কাজলগুলো জয়ার চোখের ভ্রু ছেড়ে গাল ছুঁয়ে যাচ্ছে। নতুন কালো পাড়ের নীল শাড়িটা আর আগের মতো নেই। নীল রঙা কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে জয়ার স্বপ্নগুলোর মতো এক নিমিষে। মাথার সিল্কি করা চুলগুলো আর আগের মতো নেই। জীবনটা যেন এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সবাই চুপচাপ বসে আছে। কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে ঝড় থেমে গেলে যে শান্ত অবস্থা বিরাজ করে, সেই রকম সব কিছু স্থবির হয়ে আছে। কেউ ভাবতেও পারেনি ঘূর্ণাক্ষরেও মেয়ে দেখতে এসে রাজা এমনটা করবে। রাজের বাবা আর জয়ার বাবা ছোটবেলা থেকেই বন্ধু, আর তাই রাজ আর জয়ার বিয়ের জন্যই আজ কথা হচ্ছিল। এক পর্যায়ে ছেলে মেয়ে আলাদাভাবে কথা বলার জন্য যখন রুমে পাঠানো হয়, তখনই রাজ বিশ্রী ঘটনাটার জন্ম দেয়। জয়ার বাবার মরে যেতে ইচ্ছে করছে। সে এই মুখ দেখাবে কিভাবে সমাজে? রাজের বাবা এসে জয়ার বাবাকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দে। তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো উপায়ান্তর নেই। বন্ধু, আমি কি করব? আমার মরা ছাড়া কোনো উপায় নেই। এই মুখ সমাজে দেখাবো কি করে? কাল যখন রাস্তা দিয়ে যাব, তখন লোকে বলবে, ওই দেখ ধর্ষিতার বাবা যাচ্ছে। এই বলে জয়ার বাবা কেঁদে দিল। রাজের বাবা জয়ার বাবাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, কান্না করিস না। আজ এই মুহূর্তে রাজ আর জয়ামার বিয়ে হবে। জয়া একথা শুনে বলল, কি বলছেন এসব? আমি কি আপনাদের হাতের পুতুল? যা ইচ্ছা তাই করবেন? মন চাইলে খেলবেন না, মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন? শুনেন, দরকার হলে গলায় দড়ি দিব, তবু ওই দুশ্চরিত্রটাকে বিয়ে করব না। বাবা, তুমি না করে দাও ওনাকে, আর বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। মা রে, চুপ কর। তুই কি তোর বাবার মরামুখ দেখতে চাস? মা রে, তোর কাছে জীবনে কিছু চায়নি, আজ বাবা হয়ে আমার সম্মান তোর কাছে ভিক্ষা চাচ্ছি। পারবি আমার সম্মান রক্ষা করতে? বিয়েটা তুই করে নে। বাবা, তুমি অমন করে বলো না, আমি বিয়ে করব, আয়োজন করো। এদিকে সন্ধ্যায় রাজ আর জয়ার বিয়ে হয়ে যায়। জয়া বাসর ঘরে ঢোকার সময় বিষ খেয়ে নিয়েছে। সে চায় না রাজ নামক ধর্ষকটার সাথে সংসার করতে। জয়ার খুব করে কান্না পাচ্ছে। একটা সময় সে রাজকে খুব ভালোবাসত, কিন্তু যেদিন তার বোন সুইসাইড করলো, আর সুইসাইড করার পর যখন তার বোনের ডায়েরি পড়ে জানতে পারলো সুইসাইডের কারণটা ছিল রাজ, এখনও সে দিনের কথা মনে হলে রাজকে খুন করতে ইচ্ছে করে। কিন্তু সেদিন কাউকে কিছু বলতে পারে নাই, আর এখন নিজের বোনের হত্যাকারীকেই বিয়ে করতে হলো। এসব ভাবতে ভাবতে চোখ থেকে টুপটাপ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তে লাগলো। বাসর রাত সবার স্বপ্নের হলেও জয়ার কাছে বাসর রাতটা জীবনের কাল রাত মনে হচ্ছে। বাসর ঘরটা তার কাছে নরক মনে হচ্ছে। তার সব স্বপ্নগুলো আজ ফ্যাকাশে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা কড়া নড়ল। জয়া তাকিয়ে দেখে রাজ রুমের দরজা লাগিয়ে এদিকে আসছে, কিন্তু এখনও বিষে কাজ করছে না কেন? রাজ যদি সত্যিই স্বামিত্ব ফলায়? না, ওর মতো একটা দুশ্চরিত্রের সাথে ঘর করা যায় না। এদিকে রাজ জয়ার কাছে এসে ঘুমটা সরাতেই জয়া বালিশের নিচে থেকে টান দিয়ে ছুরি বের করে রাজের গলায় ধরল। জয়া, কি করছো? গলা কেটে যাবে তো। বুঝতে পারছেন? এখন যদি নড়াচড়া করেন তাহলে একদম গলায় চালিয়ে দেব। এতদিন জয়ার কোমল স্বভাবটাই দেখেছেন, এখন থেকে ভয়ঙ্কর রূপটাও দেখবেন। শুনেন, যদি আমার সাথে কিছু করতে আসেন না, তাহলে আপনাকে নরকে পাঠিয়ে দেব। আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে পাবেন না। জয়া, কি বলছে এসব? আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি, আর বিয়ে একটি পবিত্র বন্ধন, যে বন্ধন শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসা
ভালোবাসা আপনার মুখে শোভা পায় না। কি করেছিল আমার বোন আপনাকে? জানেন আপু আপনাকে কতখানি ভালোবাসত, আর আপনি আমাকে আর আপুকে দুজনকে নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার রাজ। আপনি আর যাই করেন কাউকে ভালোবাসতে পারেন না। জয়া প্লিজ বিশ্বাস করো, অদ্বিতীয়া আমাকে ভালোবাসত, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ভুল বুঝবে কারণে তোমাকে ওর কথা কিছু বলিনি, কিন্তু সে যে এমন কাজ করবে তা বুঝতে পারিনি। বাহ, ভালো তো। তাই বলে আমার আপুটা কি সুইসাইড করতে বাধ্য করলেন? প্লিজ, আজ আমাদের বাসর রাত। আজকে আপাতত আমার কথা বিশ্বাস করো তুমি। আচ্ছা চলো, আজ দুজনের জীবনে একটা মর্যাদাপূর্ণ রাত। এর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আপনাকে আমি এই জীবনে স্বামী হিসেবে মানতে পারবো না, আর আপনার মন চায় আপনি নামাজ পড়ে নেন। আর শুনেন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। জয়া মনে মনে ভাবছে, বিষ এখনও কাজ করছে না কেন? তিনি কি বিষ দিল তাহলে? কাল বাসে যেয়ে নি, তারপর দেখাবো নকল বিষ দেওয়ার পরিণাম। রাজ জয়াকে আর কিছু বলল না। জয়ার পাশ থেকে বালিশ নেওয়ার সময় বলল, জানো জয়া, আমি তোমাকেই ভালোবাসি। আমি জানি আমি তোমার কাছে ঘৃণার পাত্র ছাড়া আর কেউ নয়। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। যদি পারো দিনের ঘটনার জন্য ক্ষমা করে দিও। আরেকটা অনুরোধ, স্বামী হিসেবে নয়, শত্রু হিসেবেই নিও। আমাদের জন্য যেন আমাদের পরিবারের কেউ কষ্ট না পায়, তারা যেন বুঝতে না পারে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা বিষ ছিল না। আমি বিষের বোতল পাল্টে দিয়েছিলাম। আপনাকে তো আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস জুড়ে শুধু তুমিই রয়েছ। জয়া কিছু বলছে না। আজকে রাতটা নিয়ে তার কত স্বপ্ন ছিল, আর প্রতিটা স্বপ্ন রাজকে ঘিরেই ছিল। কিন্তু রাজ তার ভালোবাসার সাথে বেমানি করেছে। যে বোন মায়ের মতো আগলে রাখত সে বোনকে হারিয়েছে রাজ নামক নরপশুর জন্য। আর যাই হোক, এমন মানুষের সাথে সংসার করা যায় না। এদিকে পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে জয়া রুমে নেই। রাজ তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজের ভাবি আসে। কি গো দেবর সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি তুমিও না? হ্যাঁ, তলে তলে এত কিছু, আমি বললেই দোষ। বিয়ে করার জন্য এত কিছু করলো, আর বিড়াল মারার কথা শুনে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানো না। যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। রাজ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমের দরজা ধাক্কা দিতে দরজা খুলে যায়। রাজ ভেতরে ঢুকতেই শখ খায়। জয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল পাছাচ্ছে। জয়া রাজকে দেখে চিৎকার দিয়ে ওঠে। জয়া খেয়াল করেনি সে তার টাওয়াল গায়ের সাথে ঠিকভাবে জড়াতে পারেনি। তার আগে রাজ ভেতরে এসে যায়। জয়া আবার যখন চিৎকার দিতে যাবে ঠিক সেই মুহূর্তে জয়ার টাওয়াল খুলে যায়। রাজ জয়াকে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলল, ওগো, টাওয়ালটা তো জড়াতেই পারো না, কিন্তু বাথরুমের দরজাটা তো লাগাতে পারো। এটা তোমার বাসা না। এখানে ভাইয়া আছে, বাবা আছে। যদি অন্য কেউ এসে যেত। জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। রাজ এক হাতে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। বাইরে থেকে রাজের ভাবি বাথরুমের দরজা নক করে বলে, জয়া চিৎকার দিলে কেন? ভেতরে কি হয়েছে? জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে আছে। শরীরে কোনো কাপড় নেই। জয়া নিজের হাতে তার চোখ দুটি ধরে ফেলে। রাজ ফ্লোরে থেকে টাওয়ালটা তুলে জয়ের শরীরে পেঁচিয়ে দিয়ে বাথরুম থেকে বের হতেই, কি গো দেবরজি, রাতে মন ভরেনি, এখন বাথরুমে এসব চলছে? এই জন্যই তো বলি, ভেতরে চিৎকার শুনি একজনের বাহির হয় আরেকজন। বাড়িতে ভূতপ্রেত ভয় করলো নাকি? ভাবি তুমিও না বেশি বলছো কিন্তু। যত দোষী নন্দঘোষ। এমন সময় জয়া বাথরুম থেকে বেরোতেই ভাবি বলল, কি গো, একদিনের মধ্যে এত ভালোবাসা? বাথরুমে একা আসা যায় না? এটাই ভালোবাসা? জয়া কিছু বলছে না। লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্য যে রূপ ধারণ করেছে সে রূপ ধারণ করেছে। রাজ পলক্ষীর নয়নে তাকিয়ে আছে। রাতের জয়া আর এখনকার জয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। জয়া ভাবিকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে জয়া শাড়ি না লুঙ্গি পরে আছে। রাজ হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। জয়া বারবার শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করতে পারছে না। রাজ দূরে দাঁড়িয়ে মুসকি মুসকি হাসছে। জয়া খেয়াল করেনি রাজ রুমে আসছে। এখন রীতিমতো জয়ার রাগ হচ্ছে। শাড়িটাও সে পরতে পারে না, এভাবে নিচে কিভাবে যাবে? হঠাৎ জয়া খেয়াল করলো কে যেন তার শাড়ির কুচি দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগে রাজ শাড়ি কুচি করে গুজে দেয়। তখন হাতটা অনিচ্ছা সত্ত্বেও জয়ার স্পর্শকাতর জায়গায় লাগে। জয়ার শরীরটা কেমন যেন শিউরে ওঠে। মনে হয় সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। জয়া রাজের গালে চর বসিয়ে দেয়। রাজ অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে থাকে। কি এভাবে তাকিয়ে কি দেখছিস?
তোর কি করে সাহস হয় রুমে না বলে প্রবেশ করার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওখানে হাত দেওয়ার? তোর কি মনে হয় তোর এসবে আমার মন গলে যাবে? মনে রাখিস, আমি পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি তাহলে সেটা তুই। জয়া, তুমি যতই অবহেলা করো না কেন আমি তোমাকে ভালোবাসবই। তোমার মন ঠিকই জয় করে নিব। একটা খুনি আমার মন জয় করে নিবে, যার কারণে আমার মায়ের মতো বড় বোন আত্মহত্যা করেছে? কি দোষ করেছিল আমার বোন? কি দোষ করেছিলাম আমি? ভালোই তো বাসতাম তোমাকে, নিজের সবটা দিয়ে ভালোবেসেছি। তার প্রতিদান স্বরূপ নিজের কলিজার টুকরো বোনকে হারিয়েছি। আমি তোকে ঘৃণা করি, তোর মুখটাও দেখতে ইচ্ছা হয় না আমার। রাজ আর জয়ার তর্কাতর্কির সময় রাজের ভাবি রুমে এসে পড়ে। কি হলো, তোমরা এভাবে থাকবে? নিচে খেতে আসো, রোম্যান্স করার অনেক সময় পাবে। সকালে নাস্তা করে রাজ জরুরি কাজে অফিসে চলে যায়। অফিস থেকে আসার সময় জ্যামে যখন আটকে পড়ে, হঠাৎ খেয়াল করে দেখতে পায় একটা 9-10 বছরের মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাজ নামিয়ে দিতে মেয়েটা বলল, স্যার, একদম তাজা বেলি ফুলের মালা ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডাম অনেক খুশি হবে। রাজ মেয়েটার কাছ থেকে একটা ফুলের মালা নিয়ে 1000 একটা নোট বাড়িয়ে দিল। স্যার, সারাদিন 500 টাকার ফুলও বিক্রি করতে পারি না, এত টাকা কিভাবে ভাঙতি দেব? তোমাকে 1000 টাকাই দিয়েছি, রেখে দাও, আর দোয়া করো তোমার ম্যাডাম যেন খুশি হয়। রাজ ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপরে রাখতেই দেখতে পেল জয়া বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জয়া, তুমি এটা করতে পারলে? আমার কথা একবারও মনে পড়ল না? জয়া জারিফের কথা শুনে ফুপিয়ে কান্না করে দিল। কি হলো, কাঁদছো কেন? জারিফ, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বিয়েটা করিনি। রাজ আমাকে দেখতে গিয়ে অসভ্যতামি করেছে। তুমি যেভাবে হোক আমাকে নিয়ে যাও, আমি এ নরকে থাকতে পারবো না। জয়া, তুমি চিন্তা করো না, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আগামী মাসে আমি দেশে আসছি, আর তুমি পারলে রাজকে ডিভোর্স দিয়ে দাও, পরে কোনো ঝামেলা হবে না। ওকে মাই সুইট হার্ট, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি রাজকে ডিভোর্স দিয়ে দেব। আর একটা কথা, আমি তোমার আমানত খেয়ানত করিনি। রাজকে আমি স্বামীর অধিকার দিইনি, আর কোনোদিন দিবও না। জয়া ফোন কেটে দিয়ে পেছনে তাকাতে দেখে রাজ দাঁড়িয়ে আছে। জয়া রাজকে কিছু না বলে রুমে চলে গেল। জয়া ড্রেসিং টেবিলের সামনে বসে যখন চুল আঁচড়াচ্ছে, এমন সময় রাজ বলল, জয়া, তোমার খোপাতে বেলি ফুলের মালাটা খুব সুন্দর লাগবে, একটু পরবে মালাটা? জয়া মালাটা হাতে নিয়ে বলল, তাই বুঝি? খুব সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, তুই কি করে ভাবলি তোর দেওয়া ফুল আমি খোপায় জড়াবো? কথাটা বলে মালাটা পা দিয়ে পিষে ফেলল। রাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলা রাজ ফ্লোরে শুয়ে আছে। জয়া রাজকে শুনিয়ে শুনিয়ে জারিফের সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে জারিফ বলল, বেবি, একটা পাপ্পি দাও না। ইস, আমার শরম করে, তুমি পাপ্পি দাও? জয়ার প্রতিটা কথা যেন রাজের বুকের তীরের মতো এসে বিচ্ছে। জ্যৈষ্ঠের আকাশটা যেন আষাঢ়ে দখল করে নিয়েছে। এ বুঝি মুষলধারে বৃষ্টি নামবে। জয়ার কথাগুলো রাজ সহ্য করতে পারছে না, তাই জয়াকে বলল, আমার বাড়িতে অন্য পুরুষের সাথে কথা বলা চলবে না। আর মনে রেখো, তুমি আমার স্ত্রী। তুমি মানো বা না মানো সেটা তোমার বিষয়। কিসের স্ত্রী? জোর করে বিয়ে করলে স্ত্রী হয়ে যায়? 3 বার কবুল বললে কি শরীর ভোগ করার লাইসেন্স পাওয়া যায়? শোন, আমি ডিভোর্স চাই। তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস, সে ভালোবাসার কসম তুই আমাকে ডিভোর্স দিবি। যে এসব কি বলছো তুমি? ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। সামনে মাসে জারিফ আসবে। জারিফ এসেই আমাকে বিয়ে করবে। রাজ কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। যে জয়া তাকে কলিজা ছাড়া ডাকতো না, সে তার কাছে ডিভোর্স চাচ্ছে। সময় মানুষকে কতভাবেই না পরিবর্তন করে দেয়। এদিকে দেখতে দেখতে প্রায় মাস চলে যায়। এখন রাজ আর জয়া নতুন অফিসের জন্য ঢাকায় থাকে। দুজনে একসাথে থাকলেও এতদিনে রাজ জয়াকে একটা দিনের জন্য কাছে পায়নি। প্রতিদিনের মতো রাজ অফিস থেকে আসার সময় কিছু না কিছু জয়ার জন্য ঠিকই নিয়ে আসবে। জয়া এ নিয়ে রাজকে নানাভাবে অপমান করবে, কিন্তু রাজের কোনো অভিযোগ নেই জয়ার প্রতি, কারণ রাজ জয়াকে ভালোবাসে। প্রতিদিনের মতো আজও রাজ অফিসে চলে যায়। রাজ অফিসে চলে যাওয়ার সাথে সাথেই জয়ার নাম্বারে একটা মেসেজ আসলো। দরজাটা খোলো তো। জয়া দরজা খুলতেই চমকে গেল। জারিফ, তুমি? কেমন দিলাম সারপ্রাইজ? আমি বিশ্বাস করতে পারছি না আমার জারিফ দেশে এসেছে। দুজনের চোখে আনন্দ অশ্রু। জয় আর জারিফের এই প্রথম সামনাসামনি দেখা হলো। জারিফ জয়ের কাছে রাজের বিষয়ে সব কিছু শুনে বলল, তুমি চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তুমি শুধু রাজের থেকে ডিভোর্সটা নাও। আর আজ আমি আসি। জারিফ চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজ বাসায় প্রবেশ করে বুঝতে পারছে জয়া আজ ভীষণ খুশি। কিন্তু কেন? রাত্রে জয়া জারিফের সাথে বিয়ে নিয়ে কথা বলছে। তখন রাজ বুঝতে পারল জারিফ দেশে এসেছে। জারিফের আসার কথা শুনে রাজের বুকের ভিতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে প্রিয় বস্তুটা হারিয়ে ফেলতে যাচ্ছে। এদিকে জয়া জারিফের সাথে কথা শেষ করেই রাজকে বলল, রাজ, কালকে আমি ডিভোর্স চাই। সরি, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে একটা শর্তে ডিভোর্স দিতে পারি। কি শর্ত বলো?
আগামী 7 দিন তুমি আমার স্ত্রীর মতো হয়ে থাকবে, যা বলবো তাই করবে। ভয় পেও না, স্বামীর অধিকার চাইব না, আর কোনোদিন তোমার সামনেও মুখ নিয়ে দাঁড়াবো না। আর হ্যাঁ, আজ অফিস থেকে আসার সময় ডিভোর্স লেটার নিয়ে এসেছি, 7 দিন পর সই করে দিব। এখন বলো তুমি শর্তে রাজি কি না? আচ্ছা, আমি তোমার শর্তে রাজি। তাহলে কাল সকাল থেকে 7 দিন শুরু। আচ্ছা, তবে আবার বলে দিচ্ছি, স্বামীর অধিকার তুমি কখনো পাবে না আমার থেকে। রাজ মুচকি হেসে বলল, চিন্তা করো না, ওসব কিছু করব না, এখন ঘুমিয়ে যাও। ফজরের আজানের সময় রাজ জয়াকে ডেকে দিতে জয়া বলল, আমি নামাজ পড়ব না, আমাকে ঘুমাতে দাও। কেন শুধু শুধু বিরক্ত করো? জয়া, ভুলে যেও না, এই 7 দিন আমার কথা মতো চলবে। যাও অজু করে আসো। রাজ জয়াকে অজু করতে পাঠিয়ে দিয়ে নিজেও অজু করে নামাজ পড়ে নিল। সকালে জয়া যখন রান্না করছে তখন রাজ জয়ার সাথে থেকে হেল্প করে। অনিচ্ছা সত্ত্বেও জয়া সব সহ্য করে নেয়, আর মনে মনে ভাবে 7 দিনই তো। এদিকে প্রতিদিনের মতো রাজ আজকে অফিস থেকে আসার সময় বেলি ফুলের মালা নিয়ে এসে নিজ হাতে জয়ার খোপায় পরিয়ে দেয়। জয়া না করতে পারে না। রাতে জয়া আর রাজ ডিনার করতে বসেছে। রাজ খেয়াল করলো জয়া খাচ্ছে না। এই তুমি খাচ্ছ না কেন? হাত কেটে গেছে দুপুরে ফল কাটতে গিয়ে। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা হা করো। না, আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। এই 7 দিন কোনো কৈফিয়ত শুনতে চায় না। হা করো। জয়া রাজের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে আর খাবার খাচ্ছে। 2 দিন খুব ভালো কাটলো। তৃতীয় দিন রাজ অফিসে এমন সময় বৃষ্টি নামলো। জয়া ছোটবেলা থেকেই বৃষ্টি পাগল। বৃষ্টি শুরু হলেই জয়া ছাদে গিয়ে ভিজতে লাগে। প্রায় ঘন্টাখানেক ভিজার পর রুমে এসে কাপড় চেঞ্জ করতেই কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। রাজ বাসায় এসেই দেখে জয়া বিছানায় শুয়ে আছে। জয়াকে দুবার ডাক দিতেও যখন বিছানা থেকে উঠছিল না, তখন মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গা পড়ে যাচ্ছে। রাজ কী করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ জলপট্টি দিয়ে দেখলো জ্বর কমছে না, তাই আর দেরি না করে রাতেই হসপিটালে নিয়ে যায়। হসপিটালে 2 দিন রাজ জয়ার পাশেই থাকে। 3টা দিন এক মুহূর্তের জন্য রাজ জয়ার চোখের আড়াল হয়নি। জয়াকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে মেডিসিন দেওয়া সব করেছে। 2 দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর রাজ জয়াকে রান্না করতে দেয়নি। এদিকে রাজ রান্না করতে গিয়ে তার হাত পুড়ে ফেলে। এর আগে কোনোদিন তো রান্না করেনি, সেজন্য। দুপুরে রাজ যখন জয়াকে খাইয়ে দিতে যায় তখন জয়া খেয়াল করে রাজের ডান হাতে ফুসকো পড়েছে অনেকগুলো। রাজকে জিজ্ঞেস করতেই বলে, ওই একটুখানি হাত তেলে ছিটা লেগেছিল। তুমি কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি তো গোসল করনি। আমি পানি তুলে কাপড় রেখে আসছি, তুমি গোসল করে আসো। ঠিকমতো গোসল না করলে তো শরীরে আরও খারাপ লাগবে। জয়া গোসল করে বের হতে রাজ বিছানায় বসিয়ে জয়ার মাথায় চুল আঁচড়ে তেল লাগিয়ে দেয়। জয়ার এসব সহ্য হয় না, কিন্তু সহ্য করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। আর কয়েকটা দিনই তো মাত্র। আর বাকি 2 দিন জয়া এখন সম্পূর্ণ সুস্থ। এদিকে জয়ার দিনগুলি যেন যাচ্ছে না। আর মাত্র 2টি দিন, তারপরে সে জারিফকে পেতে যাচ্ছে। কিন্তু এই 2টি দিন জয়ার কাছে 2টি মাসের সমান লাগছে। দেখতে দেখতে 6 দিন চলে যায়। আজকে রাতটা পেরোলেই কাল সকালে অপেক্ষার 7 দিন পূর্ণ হবে। রাত জয়ার মাথায় হাত বোলাচ্ছে। জয়ার বড্ড রাগ হচ্ছে, তবুও কিছু বলছে না। সে নতুন সকালের নতুন একটি সুন্দর ভোরের আশা করছে, যে ভোরে থাকবে না কোনো খুনি ছায়া। এদিকে রাত জয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, জয়া, সত্যি কি জারিফ আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে? রাজ দেখল জয়া ঘুমিয়ে গেছে। চাঁদের আলো জানালার কাজ ভেদ করে জয়ার মুখে পড়ছে। এমনিতেই রূপকথা রাজকুমারীর মতো দেখতে জয়া। চাঁদের আলোতে আরও বেশি সুন্দর লাগছে। রাজের মন চাচ্ছে জয়ার কপালের চুলগুলো সরিয়ে তার কপালে চুমু এঁকে দিতে, কিন্তু না। এদিকে জয়ার মাঝরাতে কারো কান্না শুনে ঘুম ভেঙে যায়। জয়া বুঝতে পারে পাশের রুমে কে যেন কাঁদছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পাশের রুমে এঁকে দিতে দেখে রাজ জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে আর কি যেন বলছে। জয়া একটু মনোযোগ দিয়ে শুনতে পেল। রাজ বলছে, হে আল্লাহ, রাত্রি যতই গভীর হয় ততই তোমার দরজা বান্দার জন্য উন্মুক্ত হয়। তুমি না শেষ রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য শেষ আসমানে আসো? ও আল্লাহ, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে তোমার পথে আনার জন্য চেষ্টা করেছি। হেদায়েত দানের মালিক তুমি। আমি আমার কর্মের জন্য তোমার কাছে তওবা করছি। ও আমার আল্লাহ, তুমি জয়াকে আমার জন্য কবুল করে নাও। তুমি তো জানো কতটা ভালোবাসি আমি তাকে। তুমি তো সত্যিটাও জানো। ও আল্লাহ, জয়াকে আমার করে দাও। জয়ার কাছে রাজের কান্না অসহ্য লাগছে, তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাজ সারা রাত ওভাবেই কাটিয়ে দিল। সকালবেলা ভোরের আলো পড়তে জয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তার খুব খুশি লাগে। আজ থেকে সে মুক্ত। কিন্তু কোথাও রাজকে দেখতে পাচ্ছে না। রাজকে তাকে ডিভোর্স দিবে না? হঠাৎ খেয়াল করলো টেবিলের উপর ডিভোর্স পেপার, তার পাশে একটা চিরকুট। জয়া দেখল ডিভোর্স পেপারে রাজ সাইন করে দিয়েছে। সাইনটা দেখেই ঈদের চাঁদ দেখার আনন্দ হচ্ছে। ডিভোর্স লেটারের পাশে থাকা চিরকুট খুলে পড়তে শুরু করলো।
তোমাকে কি বলে সম্বোধন করব সে ভাষা আমার জানা নেই। আজ থেকে তোমার প্রতি আমার কোনো অধিকার রইল না। আজ থেকে তুমি মুক্তি। তুমি তো এটাই চেয়েছিলে। আজকের পর থেকে আর কেউ বেলি ফুলের মালা নিয়ে এসে তোমাকে বলবে না ভালোবাসি, বলবে না তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে, আর কেউ তোমাকে জোর করে খাইয়ে দেবে না, আর কেউ হয়তো তোমার জন্য হাত পুড়ে রান্না করবে না, বলবে না নামাজ পড়তে। জানো, খুব করে চেয়েছিলাম জান্নাতে তোমাকে নিয়ে একসাথে থাকতে। জানি তোমার রাত্রে উঠতে কষ্ট হতো, তারপরও 7টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করেছি। জানো জয়া, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি যতক্ষণ আমার পাশে থাকতে মনে হতো পুরো পৃথিবীটাই আমার পাশে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতাম না জোর করে ভালোবাসা হয় না। তুমি তো আমাকে ভালোবাসতে একটা সময় কলিজা ছাড়া ডাকতেই না। কিন্তু আজ বুঝতে পারলাম তুমি আমাকে ঘৃণা করো, প্রচণ্ড ঘৃণা করো। আমাকে ক্ষমা করে দিও জোর করে তোমাকে বিয়ে করার জন্য। আর হ্যাঁ, আজকের পর থেকে বিরক্তিটা আর কোনোদিন তোমার সামনে আসবে না। ভালো থেকো। আর হ্যাঁ, তুমি না বলেছিলে কবুল 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 3বার বললে বিয়ে হয় না? তুমি হয়তো ভুলে গেছো বিয়ে হয় আল্লাহর পবিত্র কালাম পড়ে। আর পবিত্র কালামের একটা বন্ধন থাকে। এই বন্ধনটাই একদিন তোমাকে খুব করে কাঁদাবে। ভালো থেকো। বিরক্তিটা আর তোমার জীবনে আসবে না। চিঠি পড়া শেষ হলেই জয়ার চোখের সামনে তার বোনের সুইসাইড করার চেহারাটা ভেসে উঠল। জয়া মনে মনে বলল, যাক, অবশেষে খনির হাত থেকে বাঁচলাম। জয়া ডিভোর্স লেটারটা নিয়ে সোজা জারিফের বাসায় চলে যায়। জারিফের রুমের কাছে যেতেই শুনতে পায়, আরে কি বলিস, ওই বিয়ে করা মেয়েকে আমি আবার বিয়ে করব? শুনেছি আজ ডিভোর্স নেবে। ভাবছি হোটেলে নিয়ে ব্যবহার করে ছেড়ে দিব। মেয়েটা সুন্দরতা একটু বেশি সময় দিতে হচ্ছে। আরে দোস্ত, তুই একলাই খাবি নাকি আমাদের দিবি না? আরে তোরাও আসিস, আগে আমি যাব তারপর তোরা। আর হোটেল বুক করার টাকা কিন্তু তুই দিবি। জারিফের কথা শুনে জয়ার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। জারিফ তাকে নয় তার শরীরটাকে ভালোবাসে। জয়া জারিফের সাথে কথা না বলেই তার বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হতে ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ে বলে, আপু আপনি একটু ইবনে সিনা হসপিটালে দেখা করেন। জয়া হসপিটালে গেলে নার্স একটা রোগীর সামনে নিয়ে যায়। বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক থাকা সত্ত্বেও লোকটাকে চিনতে ভুল হয় না জয়ার। এটা আপুর ফ্রেন্ড হাবিব। জয়াকে দেখে হাবিব বলল, আমি আর বাঁচব না হয়তো, তাই সত্যিটা বলে যেতে চাই। তোমার আপু সুইসাইড করেনি, আমি ধর্ষণ করে মেরেছি। কি বলছেন এসব? আপু যে সুইসাইড নোট লিখেছিল, রাত যদি তাকে ভালো না বাসে তাহলে সে সুইসাইড করবে? আর আপু তাই করেছিল। হ্যাঁ, সুইসাইড নোট লিখেছিল, কিন্তু সেটা মিথ্যা ছিল। আমি জানতাম অদিতিয়া রাজকে নিজের থেকে বেশি ভালোবাসত, তাই আমি ওর সাথে প্ল্যান করে বলি রাজকে সুইসাইডের হুমকি দিয়ে চিরকুট লিখে সুইসাইড করার অভিনয় করবি। তখন দেখবি রাজ সত্যি তোকে ভালোবাসবে। অদিতিয়া সরল মনে রাজি হয়ে যায় আর সুইসাইড নোট লিখে ফেলে। আর তখনই অদিতিয়াকে ধ্বংস করে মেরে ফেলি, যেন রাজ ফেঁসে যায়। কিন্তু আমি সুইসাইড নোট পুলিশের কাছে দেইনি। সেদিন আমার বিচার না হলেও প্রকৃতি আমাকে ছাড়েনি। হসপিটালে এসে মৃত্যুর প্রহর গুনছি। শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। হাবিব আর কথা শেষ করতে পারল না। কথা বলতে বলতেই সে মারা গেল। এদিকে জয়ার সামনে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার। রাজ ফুলের মতো নিষ্পাপ। এতটা ভালোবাসার পরও রাজকে জয়া চিনতে পারল না। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। হসপিটালের বেঞ্চে জয়া বসে পড়ল। চোখের পানি টলমল টলমল করছে। খুব সুন্দর করে সেজেছিল আজ জারিফের জন্য। কালো পাড়ে নীল শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, কপালে ছোট্ট করে বিন্দুর মতো কালো টিপ, সুনয়না চোখ জোড়াতে শুরু করে কাজল দিয়েছিল সে। কিন্তু সে কাজলগুলো মনে হয় আর ধরে রাখতে পারবে না। হসপিটালের বেঞ্চে বসে বসে রাজের কথা ভাবছে এমন সময় একটা নার্স বলল, আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো। আপু কয়েকদিন আগে আপনি আসছিলেন না জ্বর নিয়ে হসপিটালে? হ্যাঁ আপু, কেন কি হয়েছে? কিছু না আপু। আপু আপনার হাজব্যান্ড আসেনি? না, ওই আজ বাসায়। আপু একটা কথা বলি? হ্যাঁ বলো। আপু আপনি কি এমন ভালো কাজ করেছেন যার জন্য এমন স্বামী পেয়েছেন? কি বলছো আপু? আপু আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হসপিটালে 4 বছরে কত কাপল দেখেছি, কত ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছি, কিন্তু আপনার স্বামীর মতো কাউকে দেখিনি। সারা রাত আপনার জন্য নামাজ পড়ে কান্না করেছে যেন আপনি সুস্থ হয়ে যান। একটা মানুষ আরেকটা মানুষকে এতটা ভালোবাসতে পারে আপনার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না। দিনের বেলাতে আপনার মুখে তুলে খাইয়ে দিল। আপু আমার জন্য দোয়া করবেন। আমার স্বামীটা নেশা করে, তবুও ছেড়ে যেতে পারি না। আল্লাহ যেন আমার স্বামীকে আপনার স্বামীর মতো ভালো বানিয়ে দেয়। জয়া নার্সকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সে ভাবতে পারছে না সে কোথায় যাবে।
জয়ার জড়িয়ে ধরা দেখে নার্স হতভম্ব হয়ে যায়। জয়া নার্সকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে বাসায় এসে পড়ে। বাসায় আসতেই শুনতে পায় কে যেন ডাকছে, এই কলিজা, বেলি ফুলের মালা এনেছি, খোপা জড়াবে না? জয়া দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে যায়, কিন্তু না, রুমে কেউ নেই। জয়া রাজের দেওয়া ফেলে রাখা চিরকুট বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। বুকের ভিতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। জয়া তার ফোন থেকে বারবার রাজের নাম্বারে ফোন দেয়। নাম্বারটা বারবার বন্ধ শোনাচ্ছে। বাসায় ফোন করে রাজের মাকে রাজের কথা বললে তারা বলল, রাজ তো বাসায় আসেনি মা। জয়া ফোন কাটাতেই ডিভোর্স লেটারটা চোখে পড়ল। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে বুঝতে পারল ডিভোর্স লেটারে ফোঁটায় ফোঁটায় জলের ছাপ। জয়ার আর বুঝতে বাকি রইল না রাজ ডিভোর্স লেটারে সাইন করতে গিয়ে কান্না করছে। জয়া আর এক মুহূর্ত দেরি না করে ডিভোর্স লেটারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং বিকেলে টিকিট করে বাসে করে রাজের বাসায় এসে পড়ে। বাসায় এসে রাজের মাকে বলল, মা, রাজ এখনও বাসায় ফিরেনি? না তো মা, আরেকটা কথা তোমাকে যে কিভাবে বলি। মা, কি বলবেন বলেন, আমি কিছু মনে করব না। মা, রাজ আমার সাথে সব শেয়ার করেছে এবং তোমাকে ডিভোর্স দেওয়ার আগের দিন ফোন করে অনেক কান্না করেছিল। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু যখন শুনলাম ডিভোর্স তোমার ইচ্ছাতেই হচ্ছে তখন আর আটকায়নি। তোমাকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম। মানছি বিয়ের আগে রাজ একটা সিনক্রেট করেছিল, সেজন্য আমিও ক্ষমা চাচ্ছি। আমাদের ক্ষমা করে দিও মা, আমার ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে। দোয়া করি তুমি সুখী হও। তোমাকে চাইলেও আর এ বাড়িতে রাখতে পারবো না। আরেকটা কথা, আমার ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসতো। আচ্ছা, এসব বাদ দাও মা, তুমি ভালো থেকো। মা, কি বলছেন? আপনি ক্ষমা চাচ্ছেন কেন? মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক বড় ভুল করেছি। আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না। এমন সময় জয়ার বাবা আসলো। জয়া তার বাবাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। বাবা, তুমি কেন আসছো? শুনলাম রাজ নাকি তোকে ডিভোর্স দিয়েছে, তাই তোকে নিতে আসলাম। জয়া আর তার বাবাকে কিছু বলতে পারল না। বাসায় আসার পর রাজের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পরিচিত একজনের কাছে শুনেছে রাজ নাকি আমেরিকা চলে যাবে কিছু দিনের মধ্যে। জয়া ভাবতে পারছে না এই মুখ নিয়ে কিভাবে রাজের সামনে গিয়ে দাঁড়াবে। যতই দিন যাচ্ছে রাজের স্মৃতিগুলো ততই মনে পড়ছে। রাজের খাইয়ে দেওয়া, অফিস শেষ করে বেলি ফুলের মালা নিয়ে আসা, সব কিছু। একদিন হঠাৎ শুনতে পেল রাজের বিয়ে, তাও জয়ারের বান্ধবী জেনিফার সাথে। জয়া বিশ্বাস করতে পারছে না। রাজের বিয়ে? কলিজাটা ফেটে যাচ্ছে তার। না, এই বিয়ে যেভাবেই হোক আটকাতে হবে। রাজকে ছাড়া সে বাঁচবে কিভাবে? কোনো মতো রাজের ঠিকানা সংগ্রহ করে রাজের নতুন বাসায় গেল। রাজ ফোনে কার সাথে যেন কথা বলছিল। জয়াকে দেখে ফোন রেখে দিয়ে বলল, আপনি কেন এসেছেন? আমি আমার স্বামীর কাছে এসেছি। তাই বুঝি? কিসের স্বামী আমি? একটু বুঝিয়ে বলবেন। আপনাকে আমি ডিভোর্স দিয়েছি, আপনি তো এটাই চেয়েছিলেন। রাজ, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি সব না জেনে করছি। ক্ষমা? সে তো তোমাকে ডিভোর্স লেটারের সাথেই করে দিয়েছি। কি চাওয়ার? আর কত কষ্ট দিতে চান আপনি আমাকে? সে ফুলসজ্জার রাত থেকে আপনি আমাকে কত অপমান না করেছেন, সব আপনাকে ভালোবাসার কারণে। আমি চাইলেই আপনার কাছে থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতাম, কিন্তু কেন নেনি জানেন? আপনাকে বড্ড বেশি ভালোবাসতাম, বলতে পারেন নিজের থেকেও বেশি। এই জন্যই আপনি যত্ন সহকারে কষ্ট দিয়েছেন। সারা রাত আমার কাঁদতে হয়েছে। প্লিজ, আপনি এখান থেকে চলে যান। রাজ, তুমি মারো কাটো যাই করো, তবু আমাকে তাড়িয়ে দিও না। এই কতদিনে বুঝতে পেরেছি তুমি আমার কতটা জায়গা জুড়েছিলে। আপনি যাবেন? আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না আর। এমন সময় জেনিফার এসে রাজকে বলল, হাই বেবি, আমি কখন থেকে ওয়েট করছি। বিয়ের কেনাকাটা করতে যাবে না? জানে মন, যাব, তবে দিনটা মনে হয় আজ অশুভ যাবে। সকালেই কার মুখ দেখতে হলো। আচ্ছা, এসব বাদ দাও, চলো শপিং করে একটু পার্কে ঘুরতে যাব। জেনিফার গিয়ে রাজের হাত ধরল। জয়ের কলিজাটা ফেটে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। এদিকে রাজ আর জেনিফার যখন বাসা থেকে বের হবে, এমন সময় জয়া বলল, রাজ প্লিজ যেও না, তোমাকে ছাড়া সত্যি আমি মরে যাব। আরে জেনিফার, তুই আমার বন্ধু হয়ে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছিস? কেমন বন্ধু তুই? বন্ধু? কিসের বন্ধু? তাছাড়া রাজকে আমি ভালোবাসি, এতে তোর তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তুই তো রাজকে ডিভোর্স দিয়েছিস, এখন কেন আসছিস আমাদের মাঝে? তোকে যেন নেক্সট টাইম রাজের সামনে না দেখি। জয়া এবার জেনিফার সামনে রাজের দু পা ঝাপটে ধরে বলল, রাজ আমাকে ছেড়ে যেও না, তুমি যা বলবে তাই করব। তোমার বাসার কাজের মেয়ে করেই রেখে দিও, তবু আমাকে তাড়িয়ে দিও না। জয়া, এসব কী করছো? পা ছাড়ো প্লিজ। না, পা ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার পা ছাড়বো না। জয়া, এসব কী হচ্ছে? আমি জেনিফারকে কথা দিয়েছি তাকেই বিয়ে করব। আমার এখন আর কিছু দরকার নেই। এছাড়া তুমি ডিভোর্স চেয়েছিলে,
তখন যা হয়েছিল তোমার ইচ্ছাতেই হয়েছিল, এখন যা হবে আমার ইচ্ছাতেই হোক। রাজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না, সত্যি মরে যাব। জয়া প্লিজ পা ছাড়ো, আর একটা কথা, তুমি আর আমাদের মাঝে এসো না। যদি কখনো আমার সামনে এসো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে রাজ চলে গেল। জয়া শুধু রাজের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল পলকহীনভাবে। এদিকে জয়া বাসায় গিয়ে আর ঘুমাতে পারল না। বারবার রাজের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। রাজের সাথে কাটানো বিরক্তিকর সেই স্মৃতিগুলো আজ বড্ড বেশি মিস করছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জয়া রাজকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। দেখতে দেখতে রাজ আর জেনিফার বিয়ের দিন ঠিক হয়ে যায়। জেনিফার জয়াকে ফোনে এই খবর দেয়। রাজ আর জেনিফার বিয়ের আগের দিন জয়া সারা রাত কান্না করে। শেষ রাতে আর সহ্য করতে না পেরে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেয় আর রাজের ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা জয়ার মা দরজা খোলা দেখে জয়া রুমে এসে দেখে জয়া ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে জয়াকে ইমার্জেন্সি বিভাগে অ্যাডমিট করে জয়ার বাবা রাজকে ফোন করে সব কিছু বলে। রাজকে যখন জয়ার বাবা ফোন করে, রাজ তখন ফ্লাইটের অপেক্ষা করছে। সে স্থির করেছে আমেরিকা চলে যাবে, কিন্তু ফোন পেয়ে সরাসরি হসপিটালে এসে পড়ে। সাথে জেনিফারকেও ফোন দেয়। রাজ হসপিটালে আসতেই জয়ার বাবা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, বাবা রাজ, আমি জানি আমার মেয়েটা ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার একটা মাত্র মেয়ে, ওকে ছাড়া আমরা বাঁচব কিভাবে? বাবা চিন্তা করবেন না আপনি, আমি দেখছি কি করা যায়। এমন সময় নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। সবাইকে রেখে রাজ একলায় জয়ার কেবিনে গেল। জয়া রাজের আসার শব্দ পেয়ে ওপাশ ঘুরে শুয়ে পড়ল। রাজ জয়ার পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কেন মরতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচব? তোমার না জেনিফার আছে? আজ না ওকে বিয়ে করার কথা? আমি পারবো না এসব সহ্য করতে, তাই মৃত্যুকেই বেছে নিয়েছি। আরেকবার বাজে কথা বললে সত্যি সত্যি জেনিফারকে বিয়ে করে নিব মানে কিছুই না। আমি আর জেনিফার প্ল্যান করছিলাম যেন তুমি বুঝতে পারো ভুলটা। আমি আজ আমেরিকা চলে যেতাম, কিন্তু তোমার পাগলামিতে আর যেতে পারলাম কোথায়? আমাকে ছেড়ে তুমি যদি আবার কোথাও যাও, আমি সত্যিই মরে যাব। ছি ছি, কী বলো? তুমি মরে গেলে ফুল সজ্জা করবো কার সাথে? এখনও তো অনেক কিছুই বাকি। যা, দুষ্টু শরম করে না বুঝি আমার? তাই বুঝি? তাহলে জেনিফার কাছে যাই। কথাটা শেষ করার আগে জয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে এ বুক থেকে মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না। তুমি যে গধূলি বেলা রাজকুমার, আমার বড্ড বেশি ভালোবাসি।